নমস্কার, গুড ইভিনিং, সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তের অনুষ্ঠান আমাদের ডক্টর প্লাস। অবশ্যই ডক্টর প্লাস মানে আপনারা কিভাবে সুস্থ থাকবেন সেই কথা বলে ডক্টর প্লাস। সুস্থ এবং সৌন্দর্যতা নিয়ে আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা চলে এই অনুষ্ঠানের মাধ্যমে। তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, মূলত দেখুন সময় এগিয়েছে আর আমরা দেখছি যে নানা রকম সমস্যার মানুষ সম্মুখীন হচ্ছেন। কিছু কিছু মিথও রয়েছে কিছু কিছু বিষয় নিয়ে। তার মধ্যে একটা অন্যতম ডিজিজ যদি বলি, সেটা কিন্তু পার্কিনসন্স ডিজিজ। আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, জানবো। একজন অভিজ্ঞ চিকিৎসক এই মুহূর্তে রয়েছেন স্টুডিও থেকে আমাদের সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রামে। আপনারা অবশ্যই ফোন করতে পারেন, দেখুন টিভি স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাবেন। আজকে আমরা পার্কিনসন্স ডিজিজটা নিয়ে কথা বলছি, জানবো ঠিকই, তবে আপনাদের নানা রকম সমস্যা থাকতেই পারে শারীরিক, হয়তো বুঝতে পারছেন না, চাইছেন ডক্টরের একটা পরামর্শ নিতে, ফোন করতেই পারেন সরাসরি কথা বলার নম্বরে। তো চলুন আজকে আমরা বিষয়ে যাব। তবে যার হাত ধরে আজকে আমরা বিষয়টা জানবো, যে ডক্টর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আলাপ করাই আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ডক্টর দেবাঞ্জন পালিত, MBBS MD DM। অনেক স্বাগত স্যার আপনাকে। গুড ইভিনিং। গুড ইভিনিং। আজকে আমাদের বিষয়টা যখন বলছি পার্কিনসন্স ডিজিজ, প্রথমেই একটু শুনি যে আমরা কাকে বলছি। মূলত পার্কিনসন্স ডিজিজ বলতে আমরা কি বুঝি? পার্কিনসন্স ডিজিজ হচ্ছে একটা মানে ক্রমশ এটার ডেফিনিশন আর আইডেন্টিফিকেশন চেঞ্জ হতে যুগের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়েছে। বাংলা ভাষায় সহজ করে বলতে গেলে এটা একটা টাইপ অফ রোগ, যেখানে দুটো তিনটে সিমটমস খুব কমনলি দেখা যায়। একটা হচ্ছে হাত পা কাঁপতে থাকে, আচ্ছা, তার সঙ্গে হচ্ছে হাঁটা প্রচণ্ড স্লো হয়ে যায়, তার সঙ্গে মাঝে মাঝে হাঁটা স্লোয়ের সঙ্গে পড়ে টরে যেতে পারে। বাট এই হাত পা কাঁপা এবং স্লো হয়ে যাওয়াটা, এই দুটো হচ্ছে কমন ফ্যাক্টর বা কমন ক্লিনিক্যাল সিমটমস, যেটাতে আমরা পার্কিনসন্স ডিজিজ বলি। এবার প্রশ্ন হলো যে এই যে আপনি যখন বললেন হাত পা কাঁপার এই সিমটমসটা, অনেকের কিন্তু হাত টাত কাঁপে, তখন তারাও মনে করছেন এটা কি আদতে পার্কিনসন্সের দিকে যাচ্ছে? না, হাত পা কাঁপার বিশেষ করে হাত কাঁপার অনেক নানা রকম কারণ হতে পারে, নানা রকম ডিজিজে হতে পারে নিউরোলজিতে। বাট মোস্ট কমনলি আমরা যেটা দেখি হাত পা কাঁপার যে কারণটা, সেটা পার্কিনসন্স নয়। আচ্ছা, আরেকটা যেটা কমন কারণ, সবচেয়ে বেশি কমন কারণ যেটা আমরা দেখি, সেটার নাম হচ্ছে এসেনশিয়াল ট্রেমার। সেটা সিমটমটা হচ্ছে খালি হাত কাঁপে। আচ্ছা, আরেকটা যেটা বললাম যে হাঁটা স্লো হয়ে যায় বা পড়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায়, এই জিনিসটা এসেনশিয়াল ট্রেমারে থাকে না, তো জাস্ট হাত কাঁপা। মানে পার্কিনসন্স ডিজিজ মানে যেটা বলছেন যে হাতও কাঁপে, সঙ্গে পাও কাঁপে এবং হাঁটাটা স্লো হয়ে যাবে, কাজকর্ম হাঁটা সবটাই স্লো হয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম পার্কিনসন। এবার একটু জানি যে রোগ তো অনেকগুলো বিষয়কে নিয়ে আসে, তো বেসিক্যালি এই রোগের কারণ কি, কেন হয়? এই রোগের কারণ বলতে আমাদের ব্রেনের একটা পোর্শন আছে, যেখানে ধরুন আমরা যে হাঁটা চলা করি তার স্পিড মেনটেন করতে হয়, ঠিক আছে, সেটা ব্রেনের একটা পার্ট থেকে কন্ট্রোল করতে হয়। তো ক্রমাগত ওই জায়গাটা শুকিয়ে যায় বা কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, তার জন্য এই রোগটা অ্যাপিয়ার করে। সেটা এবার তার যদি এক্স্যাক্ট কারণ জিজ্ঞেস করেন, সেটা অনেক রকম কারণ হতে পারে। ডক্টর, একটা ফোন আছে, কারণগুলো আরো শুনবো আমরা বিশদে। খুব ইন্টারেস্টিং একটা জায়গায় রয়েছে এই মুহূর্তে। কে রয়েছেন ফোনে? হ্যালো, আচ্ছা, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ডক্টর, আমরা বিষয়ই বরং থাকি। হ্যাঁ, যেটা বলছিলাম যে জিনিসটা হচ্ছে আলটিমেটলি ব্রেনের ওই পোর্শনটা ড্যামেজ হচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। তো প্রথম দিকে এইটা ভাবা হতো যে এটা বয়সজনিত কারণে হচ্ছে। আচ্ছা, যত সায়েন্স প্রোগ্রেস করছে তত দেখা যাচ্ছে যে খালি বয়সজনিত কারণ নয়, অনেক সময় জেনেটিক কারণেও হতে পারে। আচ্ছা, জেনেটিক কারণ মানে জিনে প্রবলেম আছে, সেখান থেকে কিছু প্রবলেম অ্যাপিয়ার করছে এবং তাদের পার্কিনসন্স আসছে। সুতরাং কোনো সময় ফ্যামিলিতে অনেকের একাংশের কিছু পার্সেন্টেজ অফ লোকের থাকতে পারে, খালি একার একজনের আছে পার্কিনসন্স, সেটা না হয়ে ভাই বোন হয়তো দেখা যাচ্ছে তার বাবারও ছিল, এরকম জেনেটিকভাবে আসতে পারে পার্কিনসন্স। তো এরকম নানাবিধ কারণে হতে পারে। আগে কিছু কিছু সময় দেখা গেছিলো ম্যাঙ্গানিজ টক্সিসিটি থেকেও হতে পারে, ম্যাঙ্গানিজ যে এলিমেন্টটা আছে সেটা অনেক সময় পেইন্টে থাকে, আগেকার দিনে পেইন্টে থাকতো, ফ্যাক্টরি ওয়ার্কার্সে সে এক্সপোজ হয়ে সেই টক্সিসিটি, এটাও একটা কারণ অফ পার্কিনসন্স। এরকম অনেকগুলো কারণে হতে পারে। ম্যাক্সিমাম
যেটা দেখা যায় বয়সজনিত কারণে, মানে একটা বয়সের পর অ্যাপিয়ার করে। আচ্ছা, এটা খুব একটা জানার বিষয় যে এখন তো বিভিন্ন রোগ যে আসছে মানুষের শরীরে বয়স মানে না, যে কোনো বয়সে যার হতে পারে। হ্যাঁ, তো হ্যাঁ, আপনি যেমন বলছেন যে একটা জেনেটিক কজ বললেন, Genetic ঠিকই, cause, হ্যাঁ। একটা বড় কারণ সেখানে যে কোনো মানুষের হতে পারে, বাবা মার থেকে সন্তানদের মধ্যে আসে, কিন্তু বয়সের দিকে যারা যাচ্ছেন ম্যাক্সিমাম তাদের পার্কিনসন্স ডিজিজটা বেশি দেখা যাচ্ছে। বেশি দেখা তরুণ যাচ্ছে। প্রজন্মের মধ্যেও কি আছে এই রোগ হওয়ার সম্ভাবনা? এই যেটা বললাম যে জেনেটিক কারণ, তাদের যদি জেনেটিক কোনো অ্যাবনর্মালিটি থেকে থাকে আচ্ছা, সেক্ষেত্রে তরুণ মানে কম বয়সেও পার্কিনসন্স আসতে পারে। মানে এটা কিন্তু একটা চিন্তার কারণ, অত হালকাভাবে নিলেও চলবে না। হালকাভাবে নিলে চলবে না। এর জন্যই আমি এই দুটো সিমটম দিয়েই বললাম যে হাত কাঁপা এবং কাজকর্ম বা হাঁটা চলা স্লো হয়ে যাচ্ছে। তো এটা যদি কোনো কম বয়সীও কারোর হয়ে থাকে অবভিয়াসলি নিউরোলজিস্টকে দেখানো উচিত। এটা একটা সিরিয়াস ব্যাপার। আচ্ছা, যখন এই লক্ষণগুলো দেখা যায় ডক্টর, হঠাৎ করে আসে কি না, লক্ষণগুলো? হঠাৎ করে কখনোই আসে না। আরও কিছু লক্ষণ দেখা যায় যেটার সঙ্গে সম্পর্ক রয়েছে, আগামী দিনে পার্কিনসন্স হতে পারে, মানুষ সতর্ক হবেন কি করে? পার্কিনসন্স বিশেষ করে যেগুলো বয়সজনিত কারণে হয়, মানে একটু বয়সে অ্যাপিয়ার করে, দেখা গেছে 5 থেকে 10 বছর আগেও কিছু সিমটমস অ্যাপিয়ার করে। আচ্ছা, তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে কি ঘুমের প্রবলেম। এক হচ্ছে ঘুম কম হয়, আরেকটা যেটা হয় হচ্ছে ঘুমের মধ্যে কথাবার্তা বলে, খুব হাত পা ছেটায়। এটা আমরা কমনলি দেখে থাকি যে ঘুমের মধ্যে অনেকে কথা বলে। এই ঘুমের মধ্যে কথা বলাটা কারোর মানে খুব বেনাইন কজেই হয়, খালি কথা বলে। কিন্তু পার্কিনসন্স যাদের হয় দেখা গেছে খালি কথাও বলে না, তারা হাত পাও ছেটায়। আচ্ছা, এমনও দেখা গেছে পাশে যে শুয়ে থাকে তার ইনজুরি হয়ে গেছে, এত জোরে হাত পা ছিটিয়েছে, বা সেই পেশেন্টই খাট থেকে পড়ে গেছে, পড়ে হাত পা ভেঙে গেছে, কারণ এরকম জোরে জোরে হাত পা ছেটায়। আচ্ছা, মানে এগুলো দেখলে মানুষকে সতর্ক তখন হতে হবে। আরেকটা যেটা হতে পারে হচ্ছে কি অনেক সময় গন্ধ চলে যায়। আচ্ছা, হ্যাঁ, মানে গন্ধ পাচ্ছে না, এগুলো পার্কিনসন্সের এই হাত পা কাঁপা বা এই স্লো যাওয়া সিমটমস, মানে নার্ভের প্রবলেমসগুলো অ্যাপিয়ার করার আগে এই প্রবলেমসগুলো অনেক সময় চলে আসে। আচ্ছা, বেশ। একজন ফোনে রয়েছে, হ্যাঁ, কে রয়েছেন? নিশ্চয়ই। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আসাম থেকে বলছি দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কি জানতে চাইছেন? সাবিত্রী ভট্টাচার্য, আসাম থেকে বলছি। বলুন, কি প্রশ্ন আপনার, কি জানতে চাইছেন? ডাক্তারবাবু যে রোগটার কথা বলছেন সেটা আমারও আছে, হাত পা কাঁপাটা। আচ্ছা, আপনি কি চিকিৎসা করাচ্ছেন, কোনো ডক্টরকে দেখিয়েছেন? আমার হাত খুব কাঁপে। আপনি চিকিৎসা নিচ্ছেন, কোনো ডাক্তারের কাছে গেছেন, দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তারের কাছে গেছি, নার্ভের ডাক্তার দেখিয়েছি, কিন্তু কমেনি। আপনার হাত পা কাঁপার সঙ্গে এই যেটা বললাম যে হাঁটা চলা স্লো হয়ে যাচ্ছে, একদম মানে স্পিড নেই হাঁটায়, সেটাও প্রবলেম আছে? আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, ডক্টর কিছু জিজ্ঞাসা করছেন আপনাকে। হাঁটা চলা, হাত পা কাঁপছে, পাও কাঁপছে, স্লো হয়ে গেছে চলাফেরাটা। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনার পার্কিনসন্স থাকলেও থাকতে পারে। তো আপনি নার্ভের ডাক্তার দেখিয়েছেন? নার্ভের ডাক্তার তো অনেক দেখিয়েছি, আমরা তো আসামে থাকি, ডিব্রুগড় গুয়াহাটি দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি এখানে। ওষুধ কিন্তু জানার নিয়মিত, ইচ্ছা যে আমার কি এইটাই নাকি রোগ নাকি। হ্যাঁ এটা হতে পারে, আপনার পার্কিনসন্স হতে পারে, কিন্তু ওষুধ চালাচ্ছেন কি? না, এখন তো আপাতত ওষুধ বন্ধ। না, ওষুধ বন্ধ করলে আপনার হবে না, আপনাকে ওষুধ চালিয়ে যেতে হবে। আমারও ব্রেনের টেস্ট হয়েছে। আপনাকে পার্কিনসনের জন্য ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছিল সেটা কন্টিনিউ করতে হবে, আর মাঝে মাঝে চেক আপ করতে হবে আপনাকে। ওষুধ বন্ধ করলে কিন্তু সমস্যা আবার ফিরে আসবে। সমস্যা তো আছেই ডাক্তারবাবু, আমি হ্যাঁ কিছু হ্যাঁ, করতে ওর পারি জন্যই না, বলছি বাম হাতটা আপনাকে কাঁপে। আপনাকে ওই ওষুধ চালিয়ে যেতে হবে, বন্ধ করবেন না। বন্ধ করলে সমস্যা আবার ফিরে চলে আসবে। এটা একটা এটা চিকিৎসা, নার্ভেরই প্রবলেম না? হ্যাঁ নার্ভেরই প্রবলেম, এটা পার্কিনসন্স আপনার হতে পারে। তো আমার আপনাকে সায়াটিকা প্রবলেমও আছে, কোমর থেকে পা পর্যন্ত। সেটা তো অন্য প্রবলেম, কিন্তু আপনার এইটা যেটা বলছেন সেটার জন্য চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং ওষুধও চালিয়ে যেতে হবে নিয়মিত। দেখুন, আপনার প্রশ্ন কি, আপনার হয়তো বা এটাই আপনি জানতে চাইছেন যে আপনার কোনো রকম কাজ হয়নি, ওষুধ খেয়েছেন কাজ হয়নি। এরকম যদি হয়ে থাকে নিজে থেকে ওষুধ বন্ধ করা নয়, বোধহয় এটাই আপনার জন্য ভালো হবে, যাকে দেখাচ্ছেন সেই ডাক্তারের পরামর্শ মেনে চলুন, কারণ এটা খুব প্রয়োজন।
ডক্টরের কথা অনুযায়ী কিন্তু তাই উঠে আসছে যে নিজে থেকে ওষুধ একেবারেই বন্ধ করবেন না, কারণ প্রত্যেকে সুস্থ হওয়ার জন্য চেষ্টা করছেন। যখন যে ডক্টরের আন্ডারে আছেন, পরামর্শ নিচ্ছেন, তার কাছেই জানুন যে আদতে আপনি এখন ওষুধ বন্ধ করতে পারেন কি না। আর যদি মনে হয়, দেখুন আপনারা যারা ওপারে রয়েছেন বলে দিই, অনেকে লাইনটা পেতে পারেন, অনেকে নাও পেতে পারেন, ভাবছেন আমাদের এই অনুষ্ঠান দেখছেন, ডক্টরের কাছে কনসালটেশন নেওয়ার জন্য আসতে চাইছেন, টিভি স্ক্রিনে কিন্তু নাম্বার যাচ্ছে, যে নাম্বার রয়েছে হেল্পলাইন নম্বর বলে, সেই নাম্বারে যোগাযোগ করুন। যোগাযোগ করে জেনে নিন ডাক্তার কবে কখন চেম্বার করছেন, অবশ্যই আপনাকে গাইড করা হবে। আপনার সমস্যাটা বলে সেখানে কথা বলুন, এবং আপনাদের যে কোনো বিষয় সমস্যায় আজকে কিন্তু কথা বলতেই পারেন। আমরা যদিও রয়েছি আজকে আমাদের আলোচ্য বিষয় পার্কিনসন্স ডিজিজ নিয়ে, কারণ এখন দিনে দিনে বেড়েছে, সমস্যাটা বাড়ছে দেখা যাচ্ছে। সেটা হয়তো বললে ভুল হবে, এখন ডিটেকশন রেটটা বেড়ে গেছে। মানে সঠিক সময় ডিটেকশন করলে ঠিক ডিটেকশনটা হয়ে হচ্ছে, যাচ্ছে। মানে এখন বেশি মানুষ কিছুটা হলেও সচেতনতা বেড়েছে, নিউরোলজিস্ট ডাক্তার দেখাচ্ছে এবং সেটার ওর জন্য ডায়াগনোসিসও অনেক বেড়ে গেছে। আচ্ছা, আগেকার দিনে এইটা হয়তো বয়স হয়ে গেছে বলেই চালিয়ে দেওয়া হতো, যে উনার বয়স হয়ে গেছে, হাত কাঁপছে, চলতে পারছে না, তো এইভাবেই চলতো। কিন্তু এখন মানে অনেক সচেতন হওয়াতে নিউরোলজিস্ট দেখাচ্ছে, অনেকে চিকিৎসায় অনেক বেটারও আছে। সময় মতো আসলে মানুষ অনেকটা সময় মতন সমস্যা আসলে, থেকে সময় বেরিয়ে মতন আসতে চিকিৎসা শুরু করলে অনেক বেটার থাকবে। কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? শেফালি, টিভির ভলিউম, দমদম থেকে বলছি। হ্যাঁ বলুন, কি জানতে চান? টিভির ভলিউমটা বন্ধ করে ফোনে শুনুন, বলুন। আমার পিঠে পাঁজরাগুলো খুব ব্যথা আর টয়লেটটা সামলাতে পারি না। আচ্ছা, এটা আপনার কবে থেকে? হ্যাঁ, আমার পিঠে পাঁজরাগুলো খুব হ্যাঁ, ব্যথা, হ্যাঁ, শুলে কবে- খুব আপনার কবে যন্ত্রণা থেকে করে, হচ্ছে আর এটা? টয়লেটটা সামলাতে পারি না। কতদিন থেকে এই সমস্যা হচ্ছে আপনার? আপনি না ফোনে শুনুন, টিভিতে নয়। কতদিন থেকে এই সমস্যা হচ্ছে পাঁজরে ব্যথা? বেশ বেশ কিছুদিন ধরেই হচ্ছে এটা। আচ্ছা, এটা যদিও পার্কিনসন্স রিলেটেড নয়, বাট এটা অনেক এটা কি হতে পারে ওনার এই যে অনেক পাঁজরে পিঠের ব্যথা? পাঁজরে ব্যথা, সেটাও অনেক কারণে হতে পারে, যেটা আচ্ছা। কমনলি যেটা ব্যাক পেন। হ্যাঁ, ব্যাক পেন অনেক সময় ব্যাক থেকে স্প্রেড করে পাঁজরের দিকে স্প্রেড করে যায় ব্যথাটা, মানে পিঠের ব্যথা স্প্রেড করে পাঁজরে চলে যাচ্ছে, এটা একটা হতে পারে। অথবা পাঁজরেই ব্যথা হতে পারে, কারণ পাঁজরেরও হাড়, ওখানেরও একটা ব্যথা আসতে পারে। আর বাথরুমে যে কন্ট্রোলটা পাচ্ছে না, সেটা হয়তো পেচ্ছাপের কথা বলছে, সেটাও হয়তো অন্যান্য কারণে হতে পারে। আচ্ছা, হ্যাঁ, এইটা ওরকম মানে উনি এখন কি করবেন, কি করা উচিত ওনার? অবভিয়াসলি আগে ডাক্তার তো দেখাতে হবে, নার্ভের ডাক্তার দেখাবেন, তিনি আগে ক্লিনিক্যালি এক্সামিন করবেন আচ্ছা, যে কোনটা কতটা রিলেটেড, দিয়ে সেইভাবে এগোতে হবে, মানে কমপ্লেন বেসিসে এমনি কিছু এগোনো যাবে না। বেশ। পরের ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি তপন কুমার বিশ্বাস বলছি। বলুন, কি জানতে চান, কি কি সমস্যা? আমি জানতে চাইছি, আমার তো দীর্ঘদিনের এই নার্ভের প্রবলেম রয়েছে। 2009 সাল থেকে নার্ভের ডাক্তারকে দেখাচ্ছি। বয়স কত আপনার? 2009 সাল থেকে, সরি 2007 সাল থেকে দেখাচ্ছি। এখানকার একজন নামকরা ডাক্তার তাপস ব্যানার্জি বলে ব্যারাকপুরের, নাম বলার প্রয়োজন নেই। আপনার বয়স কত আর আমার সমস্যাটা বলুন। এখন নিয়ার অ্যাবাউট 72। আমি দীর্ঘদিন 2007 সাল থেকে এই রোগে ভুগছি। আর রিসেন্টলি যে প্রবলেমটা হয়েছে, আমি সোজা হয়ে হাঁটতে পারি না, উল্টে উল্টে পড়ে যাই, হয় ডান দিকে নয় বাঁ দিকে। আমি আচ্ছা। ওয়াকার নিয়ে হাঁটতে হয় আমাকে। ওয়াকার নিয়ে তো বেশি দূর হাঁটতে পারি না। আপনার এমনি নার্ভের সমস্যাটা কি ছিল? নার্ভের সমস্যাটা ছিল, আমি সেন্স অফ হয়ে যেত। অজ্ঞান হয়ে যেতেন? হ্যাঁ, সেন্স অফ হয়ে যেত আমার। সেই সময়টা কিচ্ছু মনে থাকতো না, তারপরে ঘাড়ে মাথায় জল দিলে আবার সেন্স ফিরে আসতো। আর এখন এটা আপনার হতো। হাঁটতে অসুবিধা, তাই তো? এখন আমি হাঁটতে পারি না। তা আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আমি কি আর জীবনে হাঁটতে পারবো? না, সেটা তো দেখুন আপনাকে পরীক্ষা না করে বলা যায় না, কিন্তু আপনার যেটা বলছেন ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, তো সেটা নিয়ে আরও কিছু টেস্ট করা উচিত, ক্লিনিক্যালি দেখা উচিত, দিয়ে কিছু জায়গায় হয়তো এমআরআই, ব্রেনের এমআরআই বা স্পাইনের এমআরআই দরকার হলে করতে হবে, দিয়ে সেইটা অ্যাসেস করে আপনাকে এই কোশ্চেনে অ্যান্সার দেওয়া যাবে। এরকম মানে আপনার কমপ্লেন শুনে দেওয়া যাবে না, বাট এগোনো উচিত এই প্রবলেমসগুলো নিয়ে, আপনার ডাক্তার দেখিয়ে সেই অনুযায়ী এগোনো উচিত এই ইনভেস্টিগেশনের দিকে।
আরও একবার বলে দিই, আপনারা যদি মনে করছেন এই ডক্টরের কাছে কনসালটেশন নিতে চান, টিভি স্ক্রিনে নম্বর রয়েছে, হেল্পলাইন নম্বর, সেই নম্বরে যোগাযোগ করুন। দেখুন, সবাই আমরা সুস্থ হতে চাই, ঠিক কথাই, কিন্তু সঠিক জায়গায় যাওয়া এবং কোন ডক্টরকে আপনি দেখাচ্ছেন তার উপরে কিন্তু অনেকখানি ডিপেন্ড করে আছে সুস্থতা। বলা যায় না 100% আপনার সমস্যা থেকে বেরিয়ে আসবেন, আর কতটা বেরিয়ে আসতে পারবেন সেটাও কিন্তু একজন দক্ষ চিকিৎসক ঠিক করতে পারে। সুতরাং সবসময় যেটা বলে থাকি, একটা সঠিক পরামর্শ, একটা সঠিক জায়গা চিনে নেওয়ার খুব প্রয়োজন রয়েছে, আর এটাই মূল। তাহলেই কিন্তু আপনি সুস্থ হতে পারবেন বা আপনারা ভালো থাকতে পারবেন। এবার আসি একটু পার্কিনসন্স ডিজিজ নিয়ে যে বিষয়টা জানার ছিল। মানুষের মধ্যে সমস্যা রয়েছে, এটাও একটা বড় সমস্যা। এক্ষেত্রে কি কোনো রকম ফিজিওথেরাপি বা অন্য কোনো মাধ্যম এমন আছে যার মাধ্যমে মানুষ সুস্থ হতে পারেন অন্তত খানিকটা হলেও? মানে এই প্রবলেমসগুলো যখন শুরু হয়, যে হাঁটা, বিশেষ করে হাঁটার স্লো হয়ে যাচ্ছে, তখন ফার্স্ট স্টেপ হচ্ছে নিউরোলজিস্ট দেখালো। আচ্ছা। তো নিউরোলজিস্ট আগে দেখবে যে ওনার হাঁটার অসুবিধাটা কতটা গ্রেডে। যদি একটু বেশি প্রবলেম হয়ে থাকে তখন সবসময় ওষুধ দিলেই জিনিসটা উন্নতি হয় না, সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি দরকার পড়ে। আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে এটার মেইন ইস্যুটা হচ্ছে যে আপনার তো হাঁটা স্লো হচ্ছে, তো আপনাকে হাঁটাটার পরিমাণটাও বাড়াতে হবে। মানে হাঁটাটা যতটা মেনটেন করবেন তত আপনার হাঁটার স্পিড বা যেটা বলুন তাও কিছুটা মেনটেন হবে। তো তার জন্য আপনার ফিজিওথেরাপি, কিছুটা অ্যাক্টিভিটি এবং এক্সারসাইজ, তার মধ্যে হাঁটাটা বেশি ইম্পর্টেন্ট, এবং মেডিকেশন নেওয়া। তো সব মিলিয়ে এই জিনিসটা ট্রিটমেন্টটা হবে। বেশিরভাগ সময় দেখা যায় যে হঠাৎ করে কোনো মানুষ হয়তো কিছু প্রবলেম ফিল করছেন, তার পারিপার্শ্বিক মানুষরা আগে টের পান। তো সাধারণত সেই ক্ষেত্রে একটা পরিবারের ভূমিকা অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে মানুষ কি কি ব্যবস্থা নিতে পারেন? পরিবারের মানুষরা ঠিক কি কি লক্ষণগুলো দেখলে তাদের মনে হবে যে এই সময় নক করা প্রয়োজন, সেই মানুষটিকে নক করার প্রয়োজন এবং ডক্টরের কাছে ভালো পয়েন্ট নিয়ে যাওয়া তুলেছেন। দরকার? অনেক সময় জিনিসটা যেটা বললাম, জিনিসটা তো হঠাৎ করে শুরু হয় না, আস্তে আস্তে জিনিসটা এগোয় যে আস্তে আস্তে হাত কাঁপছে, কিছুটা গেট স্লো হয়ে গেছে। তো অনেক সময় এরকম হতে পারে যে আপনি বা যার হচ্ছে সে বুঝতে পারছে না। তো পরিবারের লোক যদি দেখে যে ওনার যেরকম হাঁটার স্পিড বা ওনার যেরকম চলমান ক্ষমতা সেটার থেকে কমছে কিছুটা, সেই ক্ষেত্রে তো সঙ্গে সঙ্গে যখনই কোয়েরিটা আসবে যে ওনার হাঁটার স্পিড কমছে, তখনই নিউরোলজিস্ট দেখানো উচিত। কারণ যত আগে ট্রিটমেন্ট শুরু হবে তত ওনার লাইফস্টাইল তত বেটার মেনটেন হবে। আচ্ছা, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি ভাই। নমস্কার, কোথা থেকে বলছেন? থেকে বলছি শঙ্কর চক্রবর্তী। বেশ, বলুন কি সমস্যা? আমার বিগত 2-3 বছর আগে প্রথম ডান পাটা কাঁপতে শুরু করে, তারপর বছর কান্নেক হলো ডান হাতটা। আর ডাক্তারবাবু যেটা বলছেন যে বংশগত এসব কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনার বয়স এখন কত? 60। আচ্ছা। 60। ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, নিউরো দেখিয়েছিলাম, কিন্তু ওষুধে হয়তো ঘাটতি পড়ছে। আর শুধু হাঁটা চলা নয় স্যার, একদম মানে সমস্তটাই ভীষণভাবে স্লো হয়ে যাচ্ছে। এটা যেটা বলছে পার্কিনসন্স ডিজিজের কিছুটা সিমটমসই লাগছে। তো মানে কমপ্লেন্স যা যা বললো পুরোটাই পার্কিনসন্সে হয়। আচ্ছা। তো সেক্ষেত্রে যদি ওষুধ খেয়েও যদি আপনার ঠিকঠাক উন্নতি না হয়, তাহলে আরেকবার চেক আপে যাওয়া উচিত। কারণ আপনার ডোজটা হয়তো কম হয়ে গেছে, সেক্ষেত্রে ডোজটা আরেকটু বাড়িয়ে দেখতে হবে। এবং তার সঙ্গে যেটা বলছিলাম যে ফিজিওথেরাপি বা অ্যাক্টিভিটি মেনটেন করা, প্রতিদিন হাঁটতে বেরোনো, এইগুলো ইম্পর্টেন্ট একটা পার্ট। তো ওষুধ খেয়ে হাওয়ার সঙ্গে কিছুটা আপনার হাঁটা চলা এগুলো মেনটেন করতে হবে। স্লো হলেও আপনাকে কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, স্লো হয়ে যাচ্ছে বলে আমি করব না বা আমি বেশি করব না, হাঁটা চলা বেশি করব না, এটা করলে হবে না। মানে এটা কি আপনি বলছেন নিজের থেকে জোর দিয়ে করা? একদম জোর দিয়ে করতে হবে। আচ্ছা। তার জন্য ওষুধ আমরা দেব, ওষুধও দেওয়া হবে, তার সঙ্গে আপনাকেও নিজের ইচ্ছাতেই করতে হবে। নিজের যদি ইচ্ছে যদি না রাখেন, যে আমি ভাবেন যে আমার হাঁটার সেরম হয় না, আমি আর হাঁটতে বেরোবো না, তাহলে কিন্তু জিনিসটা আরেকটু খারাপ হয়ে যাবে, আপনার হাঁটাটা আরেকটু খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা, মানে আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা থাকতে হবে হাঁটার। হ্যাঁ। আচ্ছা ডক্টর, এই যে সাধারণত এই ধরনের সমস্যায় দেখা যায় একটা মানসিক অবসাদে মানুষ চলে যান,
স্লো তো একটা হচ্ছে ফিজিক্যালি, যেটা পারছেন না তিনি, কিন্তু মেন্টালি যদি একটা মানুষের এই স্লো ডাউন ব্যাপারটা চলতে থাকে, সমস্যা অনেক বেড়ে যায় বেসিক্যালি দেখা যায়। সেক্ষেত্রে ঘুমের সমস্যা হচ্ছে কিছু মানুষের, মানসিক অবসাদগ্রস্ততা আসছে, ব্রেনে নানা রকম ফাংশনে প্রবলেম আসছে, এগুলো দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে। মানুষকে কি করা উচিত? আচ্ছা, এইগুলো জেনারেলি যেগুলো বললেন যে সিমটমসগুলো, ওগুলো পার্কিনসন্সের একটু পরের দিকে আসতে শুরু করে। পার্কিনসন্সের নিজের একটা সিমটম হতে পারে ডিপ্রেশন, আচ্ছা, নিজেরই পার্কিনসন ডিজিজেরই একটা সিমটম। তো যারা পার্কিনসন ডিজিজ যারা ট্রিটমেন্টে থাকে তাদের আমরা চেষ্টা করি কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করা, যে আপনার এরকম প্রবলেম হচ্ছে কিনা, মানসিক কোনো প্রবলেম আছে কিনা, আমরা জিজ্ঞেস করি। সব প্রশ্ন হয়তো সবসময় করা হয় না। এইটা সাধারণ মানুষের জানা উচিত যে পার্কিনসন্স যাদের আছে তাদের আরও অনেক রকম প্রবলেম হতে পারে। আচ্ছা, একটা তো ডিপ্রেশন, আর একটা হচ্ছে কনস্টিপেশন। একটা ফোন রয়েছে, ফোনটা তারপরে আমরা আরো হ্যাঁ, বিশদে আবার back শুনবো। করবো। কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কোথা থেকে কে বলছেন? নমস্কার, বলুন। আমি বলছি হুগলির হরিপাল নালিকুল থেকে, হরিপাল থানা নালিকুল আমাদের বাড়ি। ঠিক, আপনার কি সমস্যা? পার্কেসন, ওর হঠাৎ হঠাৎ সময় না মাথাটা ঘুরে হঠাৎ হঠাৎ সময় পড়ে যায়, পড়ে গিয়ে কখন কপাল ফেটে যাচ্ছে, কখন কোমরে লাগছে, মানে চলতে যাবে না, খেয়াল থাকছে না যে ও ধরে ফেলবে কিছু, হঠাৎ হঠাৎ সময় পড়ে যাচ্ছে, মাথাটা ঘুরে যাচ্ছে। হুম, বয়স কত? 74 বছর। 74। আচ্ছা, হ্যাঁ হঠাৎ হঠাৎ অজ্ঞান হওয়াটা যেটা আমরা মেডিকেল ইয়েতে বলি সেটা হচ্ছে সিনকোপ। আচ্ছা, সিনকোপ মানে হচ্ছে ব্রেনে কোনো কারণে ঠিকঠাক করে ব্লাড পৌঁছাচ্ছে না। হুম, সেটার কারণ অনেক হতে পারে, কিন্তু আলটিমেটলি ব্রেনে ঠিকঠাক কিছুক্ষণ ব্লাড পৌঁছাচ্ছে না, অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার সার্কুলেশনটা ফিরে আসছে, তার জন্য আবার জ্ঞান চলে আসছে। তো একটা যেটা বলছে তার অনেকগুলো ওয়ার্কআপ করা উচিত, সব পেশেন্টেরই আমরা করি। একটা হল্টার মনিটরিং করি, হার্টের কিছু ওয়ার্কআপ করি, ব্রেনের কিছু ওয়ার্কআপ করি, সবটা করে দেখতে হবে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, আরেকটা যেটা কমন ইস্যু, মানে যেটা সাধারণ মানুষের জানা উচিত, প্রেশার যাদের লো হয়ে যায় অনেকের, তাদের এই জিনিসটা খুব বেশি হতে পারে। আচ্ছা, তো বিশেষ করে এরকম পেশেন্টদের প্রেশার বারবার চেক করা উচিত, যে কোনো কারণে প্রেশারের ওষুধে খেয়ে লো হয়ে যাচ্ছে কিনা। আর যদি বলে যে আমি 2-3 দিন অন্তর অন্তর বা সপ্তাহে একবার মাপাচ্ছি, সেটাতে হবে না, কারণ এই পেশেন্টদের বারবার একই দিনে বারবার মাপতে হবে, আচ্ছা, আপ ডাউন হচ্ছে সেটা দেখতে হবে। যাই হোক, সেটা আমরা একটু অফ টপিক চলে যাচ্ছি। যেটা এই বলছিলাম, মুহূর্তে ওনার উচিত তাহলে ডক্টর উনি কি করবেন? হ্যাঁ, ওনাকে একজন ডাক্তার দেখাতে হবে, নিউরোলজিস্ট। উনি আপনাকে নেসেসারি ওয়ার্কআপগুলো বলে দেবে। আর যেটা বললাম যে প্রেশারটা বারবার দেখতে হবে, আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এই প্রসঙ্গ ধরেই একটা বিষয়ে জানতে ইচ্ছে করছে। এই ধরনের সমস্যায় যারা ভুগছেন, যাদের পার্কিনসন্স হয়েছে, তারা কি পুরোপুরি রিকভারি পসিবল, সুস্থ জীবনে ফিরতে পারেন আদৌ? না, দুটো আলাদা ব্যাপার। রিকভারি আর সুস্থ জীবনে ফেরাটা হয়তো জিনিসটা আলাদা। রিকভারি মানে আমরা বুঝি যে রোগটা চলে গেছে, সেই জিনিসটা হয় না। আচ্ছা, যাদের অ্যাপিয়ার করে সেটা রোগ চলে যায় না, বাট সুস্থ জীবনে ফেরা যায় কিনা সেটা পসিবল। অ্যাটলিস্ট মানে আমরা অ্যাটলিস্ট আর্লি স্টেজে যখন আসে পেশেন্টরা, আমরা ওইভাবেই ট্রিটমেন্টটাকে চালাই যাতে পেশেন্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল আগের নিজের যা যা কাজকর্ম, লাইফস্টাইল পুরোটা যাতে মেনটেন করতে পারে। সেটা নিউরোলজিস্টের মেইন কাজ। আমরা ওষুধ এবং নানান থেরাপি যেগুলো বললাম সেগুলো দিয়ে আমরা চেষ্টা করি অ্যাজ মাচ অ্যাজ পসিবল লাইফস্টাইল মেনটেন করা। মানে একটা আশার জায়গা কিন্তু রয়েছে, সঠিক সময়ে চিকিৎসা যদি করে সঠিক সময়, তাহলে নিজের লাইফস্টাইলটা মানে নিজের সুস্থ জীবনটা অনেকটাই ফিরতে পারবে। বাহ, একটা ফোন রয়েছে, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি ইচ্ছাপুর থেকে বলছি। আমার বাচ্চার ব্যাপারে মানে কথা বলতে চাই। বলুন, কি সমস্যা, কি জানতে চাইছেন? আপনার আগে খিচুনি হতো, বুঝলেন, এখন আর হচ্ছে না, কিন্তু ও না কথা টথা বলতে পারছে না। আগে হাঁটতে পারতো না, এখন হাঁটা শিখেছে। ডাক্তারবাবুকে একজনকে দেখানো হচ্ছে। বয়স কত? 14 বছর। 14 বছর? 14 বছর আগে খিচুনি হতো? হ্যাঁ, খিচুনি হতো ছোটবেলায়। 6 মাস থেকে ডাক্তার দেখানো হচ্ছে। আচ্ছা, পুরো 6 মাস। হ্যাঁ, জন্মের সময় বাচ্চার কোনো অসুবিধা হয়েছিল? হ্যাঁ, কান ছিল না তো, আচ্ছা, কাঁদেনি বাচ্চা, আচ্ছা, না কান্না করেনি একদম।
তো এখন আপনার প্রশ্ন হচ্ছে উনি কথা বলছে না, ও কথা বলছে না, তাই তো? না না, কথা বলছে না, অনেক রকম ফিজিওথেরাপিও চলছে, বললো পিস থেরাপির জন্য, হুম। ওষুধও চলছে এখনো। তাহলে এখন কি করা যাবে? আপনাকে দেখানো যাবে? মানে হ্যাঁ, সেটা আপনাকে আমাকে দেখানোর থেকে আপনাকে দেখানো উচিত হচ্ছে পেডিয়াট্রিক নিউরোলজি। যদিও এখন বড় হয়ে গেছে, এই চিকিৎসা অনেক আগে থেকেই স্টার্ট করতে হয়। স্পিচ উনি বলছেন যে হ্যাঁ, already অনেক উনি ছোট হয়তো থেকেই মানে দেখাচ্ছেন। সব কি করেছেন। যেটা হয়েছে ওনার ক্ষেত্রে যে জন্মের সময় মানে কান কেটেছে ডেড়ে, মানে হয়তো অক্সিজেন লেভেল কম ছিল, তাতে ব্রেন ড্যামেজ হয়েছে। তো অনেকেই হয়তো এরা স্পিচ অ্যাচিভ করতে পারে না, আচ্ছা। মানে ব্রেন ড্যামেজ যদি বেশি হয়ে যায় তাহলে স্পিচ অ্যাচিভ করে না। সেক্ষেত্রে মানে স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি আমরা যতক্ষণ না অ্যাডাল্ট হচ্ছে ততক্ষণ চালিয়ে যেতে বলি। এইটা কিছুটা হলেও যদি মানে অনেক সময় ওরা আকারে ইঙ্গিতে ইশারায় কমিউনিকেট করে, তো সেটা করে যাওয়া উচিত। আর কিছু নিয়ে বন্ধ হয়ে গেছে, সেটা একটা দিক থেকে খুবই ভালো, তার মানে একটা দিক থেকে রেসপন্ড করেছে। বাকি হাঁটা চলা যদি মোটামুটি করতে পারে আর বাকিটা ও যদি কমিউনিকেট কিছুটা শিখে যায়, কমিউনিকেশন, তাহলে কিছুটা মেনটেন করতে পারবে, কিন্তু স্পিচটা হয়তো অ্যাটেন্ড নাও করলেও করতে পারে। আচ্ছা, এই একটা সমস্যা হতে পারে। সত্যি তাই, মানে অনেকটা 14 বছর মানে অনেকটাই বড় হ্যাঁ, বাচ্চা, অনেকটাই বড়, সেক্ষেত্রে সেটা বাবা মার চিন্তার কারণটা খুব স্বাভাবিক। খুব স্বাভাবিক। খুব স্বাভাবিক। নিশ্চয়ই অনেক জায়গায় ডক্টর দেখিয়েছেন বা কিছু, তবুও বলবো যে একটা সঠিক হ্যাঁ, আপনাকে গাইডলাইন, চিকিৎসার মধ্যে পরামর্শের থাকতে হবে প্রয়োজন। এবং নিউরোলজিস্টের কন্ট্যাক্টে থাকা উচিত আপনার। আচ্ছা ডক্টর, একজন এলেন মানুষ, হাত পা তো অনেকেরই কাঁপতে পারে, কিন্তু পার্কিনসন্স যে হয়েছে সেটা বোঝার জন্য কি কি পরীক্ষাগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারেন, পার্কিনসন্স ডিজিজটা কনফার্ম হন? হ্যাঁ, পার্কিনসন্স ডিজিজটা মেইনলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমরা হাত কাঁপা যেগুলো যারা নিয়ে আসে, আমরা হিস্ট্রিটা ভালো করে কনফার্ম করে আমরা নিজেরা এক্সামিন করে দেখি এবং ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি। কিছু মানে সাপোর্টিভ হেল্প নিতে হয় অনেক সময়, যাদের সন্দেহ হয় যে হয়তো পার্কিনসন্স নাও হতেও পারে এরকম কনফিউশন থাকে, তাদের ক্ষেত্রে আমরা একটা এমআরআই করিয়ে নিই। আর এখনকার দিনে আরেকটু তো সায়েন্স এগিয়েছে, তো কিছু স্ক্যানস হয়, স্পেশাল স্ক্যান, পার্কিনসন ডিজিজ ডায়াগনোসিসের জন্য স্পেশাল স্ক্যান হয়। আচ্ছা, সেগুলো একটু কস্টলি, আমরা রুটিনলি করাই না, যাদের খুব কনফিউশন থাকে তাদের করাই। একটা হয় হচ্ছে ট্রোড্যাট স্ক্যান বলে একটা স্ক্যান হয়, সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় হয়। তো ওই স্ক্যানটা করালে পার্কিনসন ডিজিজ আছে কিনা সেটা ধরা পড়ে যায়। রোগটা ধরা পড়লো, এবার হচ্ছে সুস্থতা, মানুষ যেটা ভাবছেন যে সুস্থ হতে চাইছেন, এর কি আদতে কোনো স্টেজ থাকে যে এই স্টেজ হলে মানুষটা পুরোপুরি সুস্থ হতে পারবেন? হ্যাঁ, মানে যেটা বলছিলাম যে পার্কিনসন ডিজিজ যদি আর্লি স্টেজে ডায়াগনোসিস হয় তাহলে ওষুধ দিয়ে অনেকটাই পেশেন্টের লাইফস্টাইল মেনটেন করতে পারবে, বাট থেরাপির মধ্যে থাকতে হবে। মানে ওষুধ যেটা দেওয়া হবে সেটা কন্টিনিউ, যেরকম বলা হবে প্রতিদিন বেলারটা বেলা খেয়ে যেতে হবে। থেরাপি যেটা অ্যাডভাইস করা হয় সেটা নিতে হবে। যত লেট স্টেজে চলে যায়, যদি ট্রিটমেন্টটা একটু মানে পেশেন্ট যদি প্রথমবার লেট স্টেজে আসে, সেক্ষেত্রে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করাটা খুব মুশকিল হয়ে যায়, তখন হয়তো স্বাভাবিক জীবনটায় ফেরা খুব মুশকিল। সুতরাং অ্যাজ মাচ অ্যাজ পসিবল আর্লি স্টেজে এসে আগে দেখান, তাতে আপনার লাইফস্টাইলটা অনেক বেটার মেনটেন হবে। এটার কোনো কিওর যেহেতু নেই, আপনাকে লাইফ লং মেডিসিন চালিয়ে যেতে হবে। আর যতদিন মেডিসিন চালাবেন ততদিন ওটার এফেক্ট, ওষুধের এফেক্টে আপনি অনেকটা পসিবল বেটার থাকবেন। একজন মানুষের হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার ব্রেনের, যেটা বলছেন যে কিছুটা অংশ শুকিয়ে যাচ্ছে বা নানা রকম, এই যে শুরু হলো, এর কি আদতে কোনো জেনেটিক ছাড়া আর কোনো বেসিক কারণ থাকতে পারে, বা লাইফস্টাইল বা খাদ্য অভ্যাস এমন কিছু কি এর সাথে জুড়ে আছে আদৌ? লাইফস্টাইলটা খুব একটা কারণ নয়, জেনেটিক একটা বড় কারণ। মানে যত দিন এগোচ্ছে, আমরা প্রথম দিকে জেনেটিক্সটাকে অতটা করতাম না, গুরুত্ব দিতাম না, কিন্তু যত দিন এগোচ্ছে দেখা যাচ্ছে যে জেনেটিক্স একটা বড় রোল প্লে করছে। তো জেনেটিক কারণটাই এখন বেশি বলে মনে করা হচ্ছে, তো ওর জন্য সবার হওয়ার কথা নয়, জেনেটিক কারণটাই বেশি মনে করা হচ্ছে। যাদের জেনেটিক প্রবলেমটা থাকছে তাদের একটা বয়সের পর, কারোর একটু আগে কারোর পরে, সেই পার্কিনসন্স রোগটা দেখা দিচ্ছে। সেটা এবার এটা হচ্ছে পিওর পার্কিনসন্স। কিছু কিছু ক্ষেত্রে প্রেশার বা সুগার যাদের আনকন্ট্রোল থাকে, তাদের ব্রেনে ফার্দার ড্যামেজ হয়। আচ্ছা, হ্যাঁ, তো দেখা গেছে ওদের একটু আর্লি অ্যাপিয়ার করে গেছে, হয়তো একটু বয়সকালে গিয়ে অ্যাপিয়ার করতো, যেহেতু প্রেশার সুগারের থেকে ব্রেনে ড্যামেজ হচ্ছে,
তো পার্কিনসন্সটা আগে চলে আসছে সিমটমটা। তো এক্ষেত্রে আমি বলবো, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে যাচ্ছি যেহেতু, কোনো রকম কোনো সাজেশন আছে এমন স্পেশাল যার এরকম রোগ হয়েছে তার জন্য এবং তার ফ্যামিলির জন্য কিভাবে টেক কেয়ার করবেন বা কি কি সচেতনতা অবলম্বন করা উচিত? আচ্ছা, এমনি রোগটার ব্যাপারে, ট্রিটমেন্টের ব্যাপারে তো মোটামুটি বলেছি যে এরকম হাত পা কাঁপা স্লো হয়ে গেলে আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিউরোলজিস্ট দেখাবেন। তো ওষুধটা আপনাকে টাইম টু টাইম মেনটেন করতে হবে, যদি কোনো থেরাপি আপনাকে সাজেস্ট করে থাকে সেটা আপনি নেবেন। এবং একটু পরের স্টেজের দিকে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে অনেক সময় পড়ে যাওয়ার প্রবণতাটা বেড়ে যায়, সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বার্সদের সচেতন থাকতে হবে। পেশেন্ট যে ঘরটায় থাকে এবং ওনার ঘর থেকে বাথরুম অব্দি যে এরিয়াটা, ওখানে বেশি পিছল যেন না হয়, তাহলে ওনার পড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকবে। রাতেরবেলার দিকে ওনাকে অ্যাডভাইস করে রাখবেন, পেশেন্ট যে থাকবে তাকেও বলবো আপনারা যাতে লাইট চালিয়ে ঠিক করে এগোন, আচ্ছা, পড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে না, মানে এই সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। আজকের মতো হাতে একদম সময়টা নেই, বিদায় নেবার পালা। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই এই ধরনের অনুষ্ঠান দেখতে থাকুন যার মাধ্যমে আপনারা সুস্থ থাকার চাবিকাঠিটা অন্তত পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।